সোসাইটি বা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, সেখানে আমাদের যে কাস্ট সিস্টেম সেটাকে এখন আর কনসিডার করা হয় না বা সেটাকে আর গুরুত্ব দেওয়া হয় না। বর্তমানে আমরা এই কাস্ট সিস্টেম থেকে বেরিয়ে এসে আমরা আমাদের যে লাইফটা আরো সহজতর করে নিয়ে আসছি, এবং এই কাস্টের মাধ্যমে আমাদের যে প্রভাব সেটা আমাদের সোসাইটিতে পড়ে না। তো তোমরা যদি খেয়াল করো, আগে তোমরা যখন ছোট ছিলে হয়তো বা, তো দেখা যেত যে হিন্দুদের ভিতরে এই কাস্টের কারণে তাদের যে বৈবাহিক যে সম্পর্ক সেটা গড়ে উঠতে হলে তারা এই কাজটাকে অনেক গুরুত্ব দিত। তো তোমরা যেমন মডার্ন সোসাইটিতে বসবাস করো, অথবা তোমরা ছেলে মেয়েরা যে বিভিন্ন রিলেশনে ইনভলভ হও, তো এটার ফলে দেখা যায় যে যখন আমাদের ফ্যামিলি বা যে ম্যারিড লাইফে প্রবেশ করতে চাও, তখন এই কাস্ট সিস্টেমটা অনেক সময় বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায়। তো এক কাস্টের যারা বসবাস করে তাদের সাথে অন্য কাস্টের যে রিলেশনটা সেটা সহজে গড়ে ওঠে না বা আমাদের সোসাইটি মেনে নেয় না। তো এটার ফলে আমাদের যে কাস্ট সিস্টেম সেটা আমাদের সোশ্যাল স্ট্রাটিফিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটার মাধ্যমে আমাদের সোসাইটিতে আমাদের যে স্ট্যাটাসটা সেটা নির্ধারিত হয়ে থাকে। এবং যে বিভিন্ন ডেভেলপ সোসাইটি, বিশেষ করে আমেরিকান সোসাইটি, সেখানে যদি দেখো তাদের যে কালার এবং রেস সেটার উপর ভিত্তি করেও তারা এই সোশ্যাল স্ট্রাটিফিকেশন করে থাকে, বা তাদের যে স্ট্রাটিফিকেশন সিস্টেমে এটা গুরুত্ব পেয়ে থাকে, বা তারা এই রেস বা রেসিজম বা এথনিসিটি সেটার উপর ভিত্তি করেও তাদের সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা হয়ে থাকে। লাস্ট যে ডিটারমিনেন্টস বা 5 নাম্বার ডিটারমিনেন্ট সেটা হচ্ছে প্রেস্টিজ অ্যান্ড পপুলারিটি। প্রেস্টিজ অ্যান্ড পপুলারিটি, প্রেস্টিজ অ্যান্ড পপুলারিটি। তো আমাদের সোসাইটিতে বা সোশ্যাল স্ট্রাটিফিকেশন সিস্টেমে যখন আমরা দেখি যে কোন একটা স্ট্যাটাস বা সুপিরিয়র স্ট্যাটাস কিছু কিছু পেশায় যারা নিয়োজিত তারা পেয়ে থাকে, বা তাদের কর্মের মাধ্যমে আমাদের সোসাইটিতে অনেকে যে তাদের পপুলারিটি বেশি থাকে, বা সেটার কারণে তারা বেশি পরিমাণ যে প্রেস্টিজ বা তাদের সোসাইটিতে সম্মান করা সেটা আমরা করে থাকি, বা তারা পপুলার হয়ে থাকে। এবং কিছু কাজের মাধ্যমে আমরা অনেককে ইগনোর করি বা তারা আনপপুলার, বা তাদের যে স্ট্যাটাসটা একটা সোসাইটিতে ডিক্রিজ করে। তো আমাদের যদি বাংলাদেশে দেখি যে ক্রিকেটার্স, তাদের যে অনেক ফ্যান বেস থাকে বা তাদেরকে আমরা অনেকে পছন্দ করি, বা তারা অনেক বেশি পপুলার, বা আমাদের যে ফ্রিডম ফাইটার যারা আছে তারা অনেক পপুলার, বা তাদেরকে অনেক সম্মান প্রদান করা হয়ে থাকে। এবং বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট বা বিভিন্ন উচ্চ লেভেলের যে জবে যারা ইনভলভ তারা অনেকটা পপুলার হয়ে থাকে। তো তাদের মাধ্যমে তারা সোসাইটিতে একটা উচ্চ লেভেলের যে স্ট্যাটাস সেটা পেয়ে থাকে, বা তারা বিভিন্ন বিষয়ে অনেকটা প্রায়োরিটি পেয়ে থাকে, এবং তাদের যে সম্মান এবং ভালোবাসা সেটা সহজে পেয়ে থাকে। আবার যারা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বা যেটার সাথে যারা জড়িত তাদেরকে আমরা আবার ঘৃণা করি বা আমরা খারাপ দৃষ্টিতে দেখি, বা সোসাইটিতে তারা আনপপুলার, তাদেরকে আমরা সহজে অ্যাকসেপ্ট করি না। তার সাথে সাথে আমাদের যে পলিটিশিয়ান যারা আছে, রাজনীতিবিদ, তো যারা, হ্যাঁ সকলে হয়তো বা একই রকম না, তো সেক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে যারা পলিটিশিয়ান তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, বা আবার দেখা যায় যে তারা এই পলিটিশিয়ান তাদের যে পলিটিক্যাল পাওয়ার বা পলিটিক্যাল স্ট্যাটাস সেটার মাধ্যমে একটা সোসাইটিতে তাদের যে পপুলারিটি সেটা গেইন করে, বা উচ্চ লেভেলের যে স্ট্যাটাস সেটা তারা গেইন করে। তো এটার মাধ্যমে, এবং যারা যে মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকেও আমরা অনেকটা ঘৃণা করি, বা তাদেরকে আমরা খারাপ দৃষ্টিতে দেখি, বা যারা একটা কান্ট্রি বা সোসাইটির যে পপুলেশন তারা তাদেরকে সহজে সম্মান করতে চায় না, বা তাদেরকে ঘৃণার চোখে দেখে। তো এটার মাধ্যমে আমাদের যে সোশ্যাল স্ট্রাটিফিকেশন সেটা হয়ে থাকে বা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়। তো এগুলো হচ্ছে যে ডিটারমিনেন্টস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন। তো তোমাদের যদি এই ডিটারমিনেন্টস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন এখান থেকে প্রশ্ন আসে, তো ক্লাস টেস্টে হয়তো বা তোমাদের 3-4 মার্ক হিসেবে তোমাদের প্রশ্ন আসতে পারে, হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন। তো সেক্ষেত্রে তোমাদের 4 মার্কের, আর যদি ফাইনাল পরীক্ষায় আসে তাহলে সেক্ষেত্রে তোমাদের 3 মার্ক অথবা 4 মার্কের প্রশ্ন আসতে পারে। হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন, অথবা ব্রিফলি ডিসকাস দ্য ডিটারমিনেন্টস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন,
অথবা তোমাদের একটা শর্ট নোট হিসেবে ফাইনাল পরীক্ষায় থাকতে পারে ডিটারমিনেন্টস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। ডিটারমিনেন্টস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন শর্ট নোট থাকবে। তো এক্ষেত্রে তোমাদের যে 5টা পয়েন্ট আছে সেটা তোমাদের বর্ণনা করতে হবে। তো এখন পরবর্তী যে কনসেপ্ট তোমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। Characteristics of social stratification. একটা সোসাইটিতে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন যখন ঘটে বা আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটাকে যখন দেখি বা সেটাকে বিভিন্নভাবে আমরা শ্রেণীবিন্যস্ত করি, তো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের জন্য কিছু ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই থাকতে হয়, যে ক্যারেক্টারিস্টিক্স গুলোর উপর বেস করে আমরা আমাদের সোসাইটিকে শ্রেণীবিন্যস্ত করে থাকি বা বিভিন্নভাবে আমরা ভাগ করি। তো যে সেটা হতে হলে আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা তার কিছু নেচার থাকতে হয়। তো তার ভিতরে প্রথমটা হচ্ছে ইট ইজ সোশ্যাল ইন নেচার। ইট ইজ সোশ্যাল ইন নেচার। প্রত্যেকটা সোসাইটিতে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন যেটা আমাদের একটা সোসাইটিতে ঘটে, অর্থাৎ এই গ্রুপ অফ পিপল যারা একত্রে বসবাস করে তাদের মধ্যে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা করে থাকি। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কখনো আমাদের মানব সম্প্রদায় ব্যতীত অন্য কোনো অ্যানিম্যাল তাদের ক্ষেত্রে হয় না, অর্থাৎ মানুষই একমাত্র প্রাণী যারা সোশ্যাল ওতে বসবাস করে বা সোসাইটিতে বসবাস করে। তো এক্ষেত্রে আমাদের যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা সেটার যে নেচারটা এটা অবশ্যই সোশ্যাল বা আমাদের সামাজিক যে পরিবেশ সেখানে ঘটে থাকে। তো আমাদের যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন যেটা ইজ গভর্ন বাই সোশ্যাল নর্মস অ্যান্ড সাজেশন, আমাদের যে বিভিন্ন নর্মস সোশ্যাল নর্মস আছে বা আমাদের যেগুলো আমাদের সোসাইটিতে দেখা যায় যে সোশ্যাল নর্মস এবং সাজেশন যেগুলো অনুমোদিত যে নর্মস গুলো বা রুলস রেগুলেশন, তো সেগুলোর উপর ভিত্তি করে বা সেগুলোর মাধ্যমে আমাদের যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা প্রভাবিত হয় বা সেটার মাধ্যমে আমরা আমাদের সোসাইটিতে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন করে থাকি। তারপর হচ্ছে নর্মস, যেগুলো বিভিন্ন নর্মস যেগুলো আমরা মেনে চলতে হয়, অর্থাৎ আমাদের একটা সোসাইটিতে বসবাস করতে হলে সেখানে কিছু স্ট্যান্ডার্ড থাকে যেগুলো আমরা অবশ্যই মেনে চলতে হয়। তো সেগুলো আমাদের সোশ্যালাইজেশনের যে প্রসেস, অর্থাৎ আমরা একটা মানুষের সোশ্যাল বিইং হিসেবে গড়ে ওঠার যে প্রসেস, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে সোশ্যাল বিইং হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া সেটাকে আমরা সোশ্যালাইজেশন বলি। তো আমাদের যে নর্মস গুলো আমরা আমাদের এই সোশ্যালাইজেশনের মাধ্যমে জানতে পারি বা একটা সোসাইটিতে এই সোশ্যালাইজের মাধ্যমে প্রভাবিত হয়। তো সেটা আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনকে অনেকাংশে প্রভাবিত করে থাকে। তাছাড়া ইজ লাইকলি টু বি আনস্টেবল, আমাদের যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সিস্টেম সেটা কখনোই একটা স্টেবল প্রক্রিয়া না। আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের যে বিভিন্ন প্রক্রিয়া সেটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রভাবিত হয় বা বিভিন্ন সময় চেঞ্জ হয়, এটা কখনোই একটা স্টেবল পর্যায়ে থাকে না, বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ হয়ে থাকে। তবে ইন্টিমেটলি কানেক্টেড উইথ আদার সিস্টেম অফ সোসাইটি, আমাদের যে সোসাইটির বিভিন্ন যে আদার সিস্টেম গুলো আছে, যেমন আমাদের ফ্যামিলি সিস্টেম, রিলিজিয়াস সিস্টেম, ইকোনমিক সিস্টেম, এডুকেশন এন্ড আদার ইনস্টিটিউশন, সেগুলোর সাথে এটা কানেক্টেড, এটা ওতপ্রোত ভাবে জড়িত, অর্থাৎ এগুলোর দ্বারাও এটা বিভিন্ন সময় প্রভাবিত হয়ে থাকে। তো হচ্ছে ইট ইজ এনশিয়েন্ট, এনশিয়েন্ট হচ্ছে অতি প্রাচীন বা তো আমাদের স্ট্র্যাটিফিকেশন সিস্টেমটা একটা প্রাচীন প্রক্রিয়া, এটা সেই সৃষ্টির শুরু থেকেই আমাদের যখনই মানুষ সোসাইটিতে বসবাস করা শুরু করে সেখান থেকে এটা চলে আসছে। তো এবং আমাদের এই প্রত্যেকটা সোসাইটিতে এই যে হিস্টোরিক্যাল এবং আর্কিওলজিক্যাল যে রেকর্ড সেগুলো যদি আমরা দেখি, তো প্রত্যেকটা সোসাইটিতে আমাদের এই স্ট্র্যাটিফিকেশন বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা প্রেজেন্ট ছিল। তো সেটা যেমন আমাদের বিভিন্ন এজ, সেক্স সেগুলোর উপর ভিত্তি করে বা উইমেন, চিলড্রেন, তারপর হচ্ছে মেল ফিমেল সেগুলোর উপর ভিত্তি করে আমাদের যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বিভিন্ন সোসাইটিতে করা হতো বা সেখানে দেখা যেত আমাদের। তারপরে আমাদের যে ধনী, গরিব, পাওয়ারফুল বা ফ্রি ম্যান, স্লেভ যেগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করেও একটা সোসাইটিতে বিভিন্ন সময়
সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ঘটতো, বা এটা আমাদের প্রত্যেকটা সোসাইটিতে বিভিন্ন সময় দেখা যায়। তো এটা আমাদের যে ইকোনমিক, সোশ্যাল বা পলিটিক্যাল যে ইনইকুয়ালিটি, যেগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন সময় সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন যেটা বিভিন্ন সোসাইটিতে ঘটতো। তো এটা একটা এনশিয়েন্ট বা এটা একটা অতি প্রাচীন যে প্রক্রিয়া। তো হচ্ছে 3 নাম্বারটা, ইট ইজ ইউনিভার্সাল। ইট ইজ ইউনিভার্সাল একটা সার্বজনীন বা ওয়ার্ল্ড ওয়াইড ফিনোমেনা। প্রত্যেকটা সোসাইটি বা ওয়ার্ল্ড ওয়াইড এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন দেখা যায়। তো ডিফারেন্স বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পোর, অর দ্য হ্যাভ অ্যান্ড হ্যাভ নট যারা আছে তাদের ভিতরে আমাদের যে স্ট্র্যাটিফিকেশন বা বৈষম্য বা শ্রেণীবিন্যাস, সেটা আমরা বিভিন্ন সময় দেখতে পারি। বা আমাদের যে সোসাইটিতে বর্তমান যে মডার্ন সোসাইটি, সেখানে আমাদের যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এটা বৃহৎ পরিসরে আমরা দেখতে পাই। তো ইট ইজ ডাইভার্স ফর্মস। ইট ইজ ডাইভার্স ফর্মস। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন যে কখনোই মানে একই ধরনের না বা ইউনিফর্ম না, এটা সোসাইটি টু সোসাইটি ভ্যারি করে। এক এক সোসাইটিতে এক এক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা হয়ে থাকে বা আমরা করে থাকি। তো সেটার উপর যেমন আমাদের বাংলাদেশের যে সোসাইটি, সেখানে মূলত আমরা এগ্রিডিয়েন্ট সোসাইটিতে বসবাস করি। তো সেখানে আমাদের যে শ্রেণীবিন্যাস, সেটা যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়ে থাকে। আবার যেগুলো ডেভেলপড কান্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি আছে, তাদের যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা ভিন্ন ধরনের। তো আমাদের এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের যে ডাইভার্স ফর্মস বা বিভিন্ন ডাইভার্স ওয়েতে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা দেখতে পারি, বা সেটাকে আমরা বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করে থাকি। তো বিভিন্ন সোসাইটি বা কান্ট্রি টু কান্ট্রিতে আমাদের যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের যে ফর্মগুলো, সেটা কখনো একই ধরনের না, সেটা বিভিন্ন ডাইভার্স ওয়েতে হয়ে থাকে। তো হচ্ছে ইট ইজ কনসিকুয়েন্সিয়াল। ইট ইজ কনসিকুয়েন্সিয়াল। প্রত্যেকটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বা সোসাইটির স্ট্র্যাটিফিকেশন সিস্টেমে আমরা বিভিন্ন সময় তার একটা যে নিজস্ব কনসিকুয়েন্স সেটা থাকে। তো সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, ডিজায়ার্ড অ্যান্ড scarcest thing in human life are distributed unequally because of stratification. আমাদের সোসাইটিতে আমাদের যে রিসোর্স গুলো আছে, সেটা যে ডিস্ট্রিবিউশন, সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে, বা সোসাইটি টু সোসাইটি ভিন্ন হয়ে থাকে। তো সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের যে লাইফ চান্সেস এবং লাইফ স্টাইল সেটা নির্ধারণ করে। তো লাইফ চান্সেস হচ্ছে একটা সোসাইটিতে বেঁচে থাকার যে চান্সটা, সেটা লাইফ স্টাইলটা আমাদের যে ইনফেন্ট মর্টালিটি, লংজিভিটি, সেগুলোর উপর যেটা আমাদের লাইফ সায়েন্স যেটা নির্ভর করে আমাদের যে ইনফেন্ট মর্টালিটি, লংজিভিটি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইলনেস, চাইল্ডলেসনেস, ম্যারিটাল কনফ্লিক্ট, তারপর যে সেপারেশন অ্যান্ড ডিভোর্স, যেগুলোর উপর ভিত্তি করে আমাদের যে লাইফ চান্স সেটা একটা সোসাইটিতে নির্ধারিত হয়, বা সেটার উপর ভিত্তি করে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা করে থাকি। আর লাইফ স্টাইলটা আমাদের যে মোড অফ হাউজিং, রেসিডেন্সিয়াল এরিয়া, এডুকেশন, রিলেশনশিপ বিটুইন দ্য প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, আমাদের যে বুক, ম্যাগাজিন, টিভি শোজ, যেগুলো আমাদের লাইফটাকে প্রভাবিত করে। অর্থাৎ আমাদের লাইফ স্টাইলটা এক একজনের এক এক ধরনের। যেমন তোমরা লেভেল 1 সেমিস্টার 2 এর স্টুডেন্ট, এখন তোমাদের প্রত্যেকের লাইফ স্টাইলটা ভিন্ন ভিন্ন, এক একজনের লাইফ স্টাইল এক এক ধরনের। সেটা নির্ভর করে আমাদের ফ্যামিলির যে সাপোর্ট বা আমাদের যে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কি পরিমাণ সম্পদের মালিক, বা তাদের যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কি ধরনের, সেটার উপর নির্ভর করে আমাদের যে লাইফ স্টাইলটা কি ধরনের হবে। তো সেটা আমাদের স্ট্র্যাটিফিকেশন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত হয়। যারা হায়ার লেভেলে অবস্থান করে একটা সোসাইটির স্ট্র্যাটিফিকেশন সিস্টেমে, তাদের লাইফ স্টাইলটা অবশ্যই উচ্চ পর্যায়ের হয়ে থাকে। আর যারা লোয়ার লেভেলে অবস্থান করে, তাদের যে স্ট্যাটাসটা সেটা লোয়ার লেভেলের হয়ে থাকে। তো এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, যেটা আমরা বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন সময় দেখতে পারি। তো হচ্ছে পরের যে কনসেপ্ট তোমাদের এই চ্যাপ্টারে, ফাংশনস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। ফাংশনস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আমাদের সোসাইটিতে কি ধরনের
ফাংশন বা রোল প্লে করে বা সেটা কিভাবে আমাদের সোসাইটিটাকে প্রভাবিত করে। তো আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা বিভিন্নভাবে একটা সোসাইটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা এটা দ্বারা একটা সোসাইটি বিভিন্নভাবে প্রভাবিত হয়ে থাকে। তো প্রথমে যেটা আমাদের যে নেসেসিটি, ফাংশনাল নেসেসিটি অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। তো তোমাদের পরীক্ষায় আমরা যখন প্রশ্ন করি তো অনেক সময় দেওয়া হয়ে থাকে সরাসরি ফাংশন অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এটা না লিখে অনেক সময় বলা হতে পারে ব্রিফলি এক্সপ্লেইন দ্য ফাংশনাল নেসেসিটিস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইন আওয়ার সোসাইটি বা functional necessities of class stratification system in our society. Briefly discuss the functional necessities of social stratification in our society অথবা briefly discuss the functional necessity of class stratification system in our society বা in your locality। এভাবে তোমাদের প্রশ্নটা আসলে যে ফাংশন অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা তোমাদের লিখতে হবে। তো আমাদের এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা বিভিন্ন সোসাইটিতে বা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ওয়েতে প্রভাব ফেলে বা সেটা যে যে ফাংশন সেটা আমরা দেখতে পারি। তো প্রথমে যেটা ইনকারেজেস হার্ড ওয়ার্ক, ইনকারেজেস হার্ড ওয়ার্ক, আমাদের যে বিভিন্ন হার্ড ওয়ার্ক গুলো সেগুলো করতে সহায়তা করে যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন মাধ্যমে। তো আমরা যদি দেখি যে আমাদের বিভিন্ন সোসাইটিতে আমাদের যে বিভিন্ন শ্রেণী বা পেশার মানুষ বিভিন্ন কাজের সাথে ইনভলভ, এখন যদি আমাদের এই শ্রেণীবিন্যাস না থাকতো, সবাই যদি একই লেভেলের স্ট্যাটাস গেইন করতো বা সবাই যদি হায়ার লেভেলের যে স্ট্যাটাস সেটা যদি গেইন করতো তাহলে দেখা যেত যে আমাদের সোসাইটিতে বিভিন্ন নিচু পর্যায়ের কাজগুলো সেটা করার জন্য আমরা মানুষ পেতাম না। বা আমাদের যে ডেভেলপড সোসাইটি বা ডেভেলপড কান্ট্রি গুলোতে যদি আমরা দেখি তো সেখানে যে এই কাজগুলো করার জন্য তারা বিভিন্ন মেকানাইজড ওয়েতে করে থাকে। তো সেখানে তাদের যে লোকবল তারা সেটা পায় না তাদের কাজগুলো সঠিকভাবে করার জন্য। তো সেক্ষেত্রে এই সোশ্যাল সার্টিফিকেশন একটা সোসাইটির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের যে বিভিন্ন হার্ড ওয়ার্ক যেগুলো সেই কাজগুলো সঠিকভাবে সম্পাদন করার জন্য বা বিভিন্ন পর্যায়ের যে কাজগুলো সেটার জন্য সোশ্যাল সার্টিফিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো হচ্ছে 2 নাম্বারটা ইনশিওর সার্কুলেশন অফ এলিট, আমাদের যে এলিট গ্রুপ বা উচ্চবিত্ত যে শ্রেণী সেটাকে তাদের যে সার্কুলেশন বা তাদের গড়ে ওঠার যে প্রক্রিয়া সেক্ষেত্রেও আমাদের এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের মাধ্যমে অনেক নির্ধারণ করে দেয় একটা সোসাইটিতে কারা এলিট গ্রুপ হবে বা যে বিভিন্ন ধরনের রিওয়ার্ড তারা তাদের কাজের বিনিময়ে পাবে। তো এটা যখন করা হয়ে থাকে তখন সেটা পাওয়ার জন্য মানুষ যে বিভিন্নভাবে চেষ্টা করে এবং নিজেদেরকে যে এলিট শ্রেণী সেটাতে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করে। এটার ফলে আমাদের সোসাইটিকে সঠিকভাবে পরিচালনা সম্ভব হয়। যেমন আমাদের বাংলাদেশে যদি দেখো তো আমাদের যে কি বলে যে ধনী শ্রেণীর যেটা মানে অতিরিক্ত যে টাকা পয়সা ইনকামের যে গ্রুপ সেটা তৈরিতে এখন ওয়ার্ল্ডে যেটা আমাদের 1 নম্বরে আছে আর কি। আমরা অতি দ্রুত অনেকে আর কি অনেক বেশি অর্থবিত্ত ইনকাম করে তারা ধনী হচ্ছে খুব সহজে বা অতি দ্রুত। যে ধনী হওয়ার যে প্রক্রিয়া সেখানে আমাদের দেশ এখন অনেকটা মানে প্রথম দিকেই আছে। তো এটা যে এটার ফলে যে আমরা যখন এলিট গ্রুপ সেটা সৃষ্টি হয় তো সেটা আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অনেকাংশে সহায়তা করে থাকে। তারপর সার্ভস অ্যান ইকোনমিক ফাংশন, আমাদের যে ইকোনমি সেটাকে সচল রাখার জন্য বা সঠিকভাবে পরিচালনার জন্য যে বিভিন্ন শ্রেণীবিন্যাস বা সার্টেন যে গ্রুপ তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রভাব ফেলে এবং আমাদের যে ইকোনমিক যে অ্যাক্টিভিটি সেগুলো পরিচালনার জন্য আমরা যে বিভিন্ন শ্রেণীবিন্যাস বা যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বিভিন্ন সময় দেখা যায়। তো সেটার মাধ্যমে যে আমাদের ইকোনমিক ফাংশন সেটার ফলে আমাদের যে বিভিন্ন ট্যালেন্ট অ্যাভেলেবল ট্যালেন্ট তো সেটাকে আমরা সঠিকভাবে ইউটিলাইজ করা বা কাজে লাগানো বা তাদেরকে বিভিন্ন রিওয়ার্ড বা প্রদান করা বিভিন্ন পজিশন অনুসারে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইকোনমিক যে সিস্টেমটা সেটা সচল থাকে বা বিভিন্ন ইনসেনটিভ সেটা যে প্রদান করার ফলে আমাদের সোসাইটিতে এই ইকোনমিক ফাংশনটা সচল থাকে যেটা আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে।
তো হচ্ছে প্রিভেন্টস ওয়েস্ট অফ রিসোর্সেস, আমাদের যে রিসোর্সেস, তো একটা সোসাইটিতে আমাদের যে রিসোর্স গুলো সেটা বেঁচে থাকার জন্য যে সম্পদ সেটার যে অ্যাভেলেবিলিটি সব সোসাইটিতে সমান নয়, বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন ধরনের। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে রিসোর্স গুলো যেগুলো হয়তো একটা রিসোর্স আছে যেগুলো হয়তো সকলের জন্য প্রয়োজনীয় না, কোনো কিছু হয়তো কারোর জন্য ওয়েস্ট, আবার কোনো কিছু তা অন্য জনের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এক্ষেত্রে আমাদের যদি সোসাইটিতে সোশ্যাল স্ট্রাটিফিকেশন থাকে, উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, তো সেক্ষেত্রে আমাদের যে রিসোর্স গুলো প্রপারলি ইউটিলাইজ করা সম্ভব, বা সেটাকে যে মেনটেন করে প্রপারলি যদি ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে সেক্ষেত্রেও একটা সোসাইটির যে রিসোর্স গুলো সেটার যে ওয়েস্ট সেটা আমরা রোধ করতে পারি, বা সেটার যে ওয়েস্টেজ সেটাও আমরা রোধ করে আমাদের সোসাইটিতে ডেভেলপ করা সম্ভব। স্টেবিলাইজেস অ্যান্ড রিইনফোর্সেস দ্য অ্যাটিটিউড অ্যান্ড স্কিল। তো আমাদের সোসাইটিতে যদি আমরা দেখি, বিভিন্ন সোসাইটিতে যারা বসবাস করে, তো প্রত্যেকটা সোসাইটিতে যারা বসবাস করে তারা মূলত তাদের যে গ্রুপ অফ বা তাদের যে নিজস্ব শ্রেণীর যে মানুষ আছে তাদের সাথে যে রিলেশনটা সেটা বজায় রাখার চেষ্টা করে। তো তোমরা যেমন যে ক্লাস করো, তো তোমাদের ভিতরে অনেক গ্রুপ থাকে যে সবার সাথে সবার সম্পর্ক সমান না, কারোর সাথে বেশি কারোর সাথে কম। তো সেক্ষেত্রে আমরা এই সম্পর্কগুলো গড়ে ওঠে যে আমরা যাদের একই ধরনের মন মানসিকতার যারা থাকি, বা একই ধরনের চিন্তাধারায় যারা থাকি, তাদের ভিতরে আমাদের যে গ্রুপ বা আমাদের যে শ্রেণীটা সেটা গড়ে ওঠে, এবং তাদের মধ্যে আমাদের যে রিলেশনটা সেটা বজায় রাখার চেষ্টা করি। তা আমাদের এই যে টেন্ডেন্সি যেটা নিজেদের ভিতরে সম্পর্কটা বজায় রাখা, তো এটার ফলে আমাদের সোসাইটিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে, বা বিভিন্ন সময় আমাদের যে ফাংশনাল অ্যাক্টিভিটি সেগুলো পরিচালনা করতে অনেকাংশে সহায়তা করে। তারপর হেল্পস টু পারসিউ ডিফারেন্ট প্রফেশন অর জব, আমাদের যে বিভিন্ন প্রফেশন এবং জব সেগুলো পেতেও অনেকাংশে সহায়তা করে। যেমন দ্য ভ্যালুস অ্যাটিটিউড এন্ড কোয়ালিটিস অফ ডিফারেন্ট ক্লাসেস টু ডিফার, অর্থাৎ আমাদের বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন যে মানুষ যারা বসবাস করি তাদের ভ্যালু সিস্টেম অ্যাটিটিউড বা কোয়ালিটি সেটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এই কোয়ালিটির উপর ভিত্তি করে বা ডিফারেন্সিয়েশনের উপর ভিত্তি করে যে আমাদের বিভিন্ন প্রফেশন বা জব সেটা আমরা নির্ধারণ করে থাকি, এবং তাদের যে বিভিন্ন রেমুনারেশন ইনসেনটিভ সেগুলো নির্ধারিত হয়ে থাকে তাদের কোয়ালিটির উপর ভিত্তি করে। তো সেটাও আমরা সোশ্যাল স্ট্রাটিফিকেশনের মাধ্যমে করে থাকি, বা একটা সোসাইটিতে সোশ্যাল স্ট্রাটিফিকেশনের মাধ্যমে সেটা শ্রেণীবিন্যাস করা সম্ভব। তারপরটা হচ্ছে সোশ্যাল কন্ট্রোল, সামাজিক কন্ট্রোল। তো আমাদের যে লোয়ার ক্লাস পিপল বা কালচারাল ক্যারেক্টারিস্টিক্স আর এসেনশিয়াল টু সোসাইটি। তো আমাদের যে ফাংশনাল যে বিভিন্ন লোয়ার ক্লাস আপার ক্লাস যে গ্রুপ তাদেরকে আমরা বিভিন্ন রেফারেন্স গ্রুপ হিসেবে আমরা ভাগ করি। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা লোয়ার ক্লাস অফ গ্রুপ তারা মূলত আপার ক্লাস বা উচ্চপদ লেভেলে যারা বসবাস করে তাদের দ্বারা প্রভাবিত হয়, বা তাদের দ্বারা আমাদের সোসাইটিতে যে অন্যদেরকে সাবঅর্ডিনেট করার যে সক্ষমতা আপার ক্লাস গ্রুপ তাদের থাকে। সেটার মাধ্যমে আমাদের যে সোশ্যাল কন্ট্রোল সেটাও এই সোশ্যাল স্ট্রাটিফিকেশনের মাধ্যমে নির্ধারিত হয়। অর্থাৎ সোশ্যাল স্ট্রাটিফিকেশনের যে কারা কাদেরকে রুল মানে প্রভাবিত করবে বা কারা ক্ষমতার অধিকারী হবে সেটাও অনেকাংশে নির্ধারিত হয়ে থাকে। তো হচ্ছে কন্ট্রোলিং ইফেক্ট অন দ্য শেডিউল্ড, কন্ট্রোলিং ইফেক্ট অন দ্য শেডিউল্ড। তো এটাও আমাদের সোশ্যাল কন্ট্রোল ফাংশন হিসেবে কাজ করে, বা আমাদের যে ক্লাস স্ট্রাটিফিকেশন সিস্টেমে যেমন আমাদের শেডিউল্ড বলতে আমাদের যে বিভিন্ন আন্ডারওয়ার্ল্ড অফ লোয়ার ক্রিমিনালস, ব্ল্যাক মার্কেটার্স, র্যাকেটার্স, স্মাগলার্স যারা আছে, তো তাদেরকে আমরা বিভিন্নভাবে যে রেসপেক্টিবিলিটি তাদেরকে আমরা রেসপেক্ট প্রদান করি না, বা ঘৃণা চোখে দেখি, বা অনেক সময় তারা এই কাজগুলোর মাধ্যমে আমাদের সোসাইটিতেও হায়ার লেভেলের অফ স্ট্যাটাস বা রেসপেক্ট তারা অর্জন করে থাকে, কারণ তারা প্রচুর পরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সা যেটা অর্জন করে। এবং আমাদের সোসাইটিতে আমরা বর্তমানে যদি লক্ষ্য করি যার যত বেশি অর্থ সম্পদ বা টাকা পয়সা আছে, তো তাদেরকে আমরা বেশি রেসপেক্ট করে থাকি, যদিও তারা কিভাবে সেটা ইনকাম করলো সেটা আমরা দেখি না। তো সেক্ষেত্রে
তারা অনেক সময় হাই লেভেলের অফ স্ট্যাটাস সেটা তারা অর্জন করতে সক্ষম হয় বা তারা সেটা করে থাকে। তো সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অনেকাংশে সহায়তা করে। তো আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করে যখন করে থাকি, তো সেটার মাধ্যমে আমাদের যারা এই শেডি ওয়ার্ল্ডের সাথে জড়িত, তো তাদেরকে আমরা যে সোশ্যাল কন্ট্রোল যে ফাংশন সেটার মধ্যে নিয়ে আসতে পারি এবং এটার মাধ্যমে তাদেরকে আমরা প্রভাবিত করে থাকি। তো এটা গেল ফাংশন অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এখন হচ্ছে টাইপস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। টাইপস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, টাইপস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের প্রকার ভেদগুলো কি কি, বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটাকে কয় প্রকারে ভাগ করা যায়। প্রধানত সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আমরা 4 ভাগে দেখতে পারি। 4 ভাগে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটাকে দেখতে পারি। প্রথমটা হচ্ছে কাস্ট, সেলিবারি, স্টেট এন্ড ক্লাস। কাস্টটা হচ্ছে যে একটা হেরিডিটারি এন্ডোগ্যামাস সোশ্যাল গ্রুপ, অর্থাৎ এটা বংশ পরম্পরায় চলে আসছে যে সোশ্যাল গ্রুপ তাদেরকে বিভিন্ন ভাবে র্যাঙ্ক করা হয়ে থাকে। এ পারসনস র্যাঙ্ক অ্যাকম্পানিং রাইটস আর ascribed on the basis of his birth into a particular group। অর্থাৎ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে সে কোন গ্রুপে জন্মগ্রহণ করলো সেটার উপর ভিত্তি করে যখন আমরা একটা মানুষকে র্যাঙ্ক করে থাকি বা তাদেরকে শ্রেণীবিন্যস্ত করে থাকি, সেটার যে প্রক্রিয়া সেটা অবশ্যই আমরা বংশ পরম্পরায় পেয়ে থাকি। যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে কাস্ট যে হিন্দুদের ভিতরে দেখা যায়, তো সেটার মাধ্যমে আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হয়ে থাকে। তো কাস্ট সিস্টেমও আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন একটা অন্যতম প্রকারভেদ। তা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে সেলিবারি। সেলিবারি বা দাস প্রথা যেটা, তো সেটার উপর ভিত্তি করেও বিভিন্ন সময় স্যালিভারিটা হচ্ছে যে আমাদের ইকোনমিক বেসিস, সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের সোসাইটিতে যেটা আর কি শ্রেণীবিন্যস্ত করি। তো সেলিবারিটা হচ্ছে যে একটা মানুষকে, যে আমাদের যে দাস প্রথা বা একটা মানুষের যে যেটা আর কি অন্য কেউ যখন মালিক হয় বা যেটা অন্য দ্বারা প্রভাবিত হয়ে থাকে, অর্থাৎ একটা মানুষের যখন মালিক অন্য আরেকজন হয় এবং সেই মানুষটাকে সে যে কোনো ভাবে তার ইচ্ছা মতো পরিচালিত করতে পারে, এটা যে প্রথা সেটা হচ্ছে সেলিবারি। অর্থাৎ সেলিবারি সিস্টেমে একজন মাস্টার থাকে, সে পাওয়ার মাস্টার, তার যে পাওয়ার ওভার দ্য স্লেভ ওয়াজ আনলিমিটেড, অর্থাৎ একজন দাসকে সে যে কোনো ভাবে ইউজ করতে সক্ষম হয়। তো এটা যে প্রক্রিয়া সেলিবারি, সেটার মাধ্যমে আমাদের মূলত মালিক এবং দাস এভাবে যে শ্রেণীবিন্যাস সেটা বিভিন্ন সময় দেখা যায়। তো হচ্ছে স্টেটটা হচ্ছে সিস্টেম অফ medieval Europe provides another system of stratification which gave mass emphasis to birth as well as wealth and profession। অর্থাৎ আমাদের ইউরোপিয়ান যে বিভিন্ন কান্ট্রি গুলো সেখানে যে আমাদের স্ট্র্যাটিফিকেশনে সেখানে আমরা জন্মটা কিভাবে হলো বা কোন সোসাইটিতে সে জন্মগ্রহণ করছে সেটার উপর ভিত্তি করে আমাদের যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সেটা আমরা করে থাকি। তো আমাদের যে ইস স্টেট যেটা, সেখানে আমাদের যে স্টেট সিস্টেম সেটা আমরা দেখতে পারি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ক্ষেত্রে। তো হচ্ছে লাস্ট বা 4 নাম্বারটা সেটা হচ্ছে ক্লাস সিস্টেম। তো সেটা আমাদের মডার্ন সোসাইটিতে আমাদের যে স্ট্র্যাটিফিকেশন সেটা বর্তমানে ডমিনেন্ট। তো এই ডমিনেন্ট সিস্টেমে একটা পার্সন তাদের যে পজিশনটা সেটা মূলত তাদের যে অ্যাচিভমেন্ট বা তার যে অ্যাবিলিটি ইউজ টু অ্যাডভান্টেজেস দ্য ইনবর্ন ক্যারেক্টারিস্টিক্স এন্ড সেগুলো আর কি প্রসেস করার যে সক্ষমতা সেগুলোর উপর ভিত্তি করে আমাদের সোসাইটিতে যেটা আর কি আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ঘটে। তো বর্তমান মডার্ন যে সোসাইটিতে আমরা বসবাস করি সেখানে যে ক্লাস যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের টাইপ সেটা আমরা দেখতে পারি। তো সেখানে আমাদের যে স্ট্যাটাসটা সেটা আমরা বিভিন্ন ভাবে গেইন করতে পারি। একটা হচ্ছে অ্যাসক্রাইবড স্ট্যাটাস এবং অ্যাচিভড স্ট্যাটাস। অ্যাসক্রাইবড স্ট্যাটাসটা হচ্ছে যে আমাদের যে সোশ্যাল পজিশন যেটা একটা পার্সন সোসাইটিতে যেটা হোল্ড করে, অর্থাৎ যে সেটা যখন সে তার বংশ পরম্পরায় পেয়ে থাকে।
হ্যাঁ, মোহাম্মদ শাহরিয়ার যে 254 খুব মানে সুন্দরভাবে ল্যাপ গায়ে দিয়ে ঘুমাচ্ছ। হ্যাঁ, ভিডিও অফ করে দাও। Social position assigned to a person by society without regard for the person's unique talent or characteristics, অর্থাৎ আমাদের যে ট্যালেন্ট বা ক্যারেক্টারিস্টিক যেটা আমরা আমাদের সোসাইটিতে বংশ পরম্পরায় পাই বা আমাদের যে জন্মসূত্রে সেভাবে আমরা স্ট্যাটাস পেয়ে থাকি। তারপর হচ্ছে অ্যাচিভ, আমাদের যে সোশ্যাল পজিশন দ্যাট এ পারসন অ্যাটেন্ডস লার্জলি থ্রু হিজ অর হার ইফোর্টস, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ইফোর্টস বা যেটা আমাদের কাজের মাধ্যমে যখন আমাদের সোশ্যাল পজিশন যেটা আমরা গেইন করি আমাদের সোসাইটিতে সেটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। তো এটার উপর ভিত্তি করেও আমাদের সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা আমাদের সোসাইটিতে হয়ে থাকে। তো এগুলো হচ্ছে যে টাইপস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন। তো তোমাদের আজকে এই পর্যন্তই। এখন তোমাদের যদি যে কনসিকুয়েন্স সেটা প্রতিনিয়ত থাকে বা আমাদের সোশ্যাল স্ট্রাটিফিকেশন হতে হলে অবশ্যই তার একটা কনসিকুয়েন্স মেনটেন করতে হয়, সেটা অর্থাৎ একটার পর একটা বা একটা কনসিকুয়েন্স সেটা তারা মেনে চলে বা সোশ্যাল স্ট্রাটিফিকেশনের ক্ষেত্রে ঘটে। তো সেটাই আর কি। স্যার ফাংশনের ক্ষেত্রে স্যার কন্ট্রোলিং ইফেক্টস অন দ্য শারীরিক ওয়ার্ল্ড, এটা স্যার আরেকবার একটু বোঝান তো। শেডি ওয়ার্ল্ড যেটা আর কি, শেডি ওয়ার্ল্ড বলতে কি বোঝো, যেটা হচ্ছে যে আমাদের যে মানে কিংবা আন্ডারওয়ার্ল্ড যেটা বলে যে বিভিন্ন ধরনের অনৈতিক যে কাজগুলো যেমন স্মাগলিং বা চুরি ডাকাতি এগুলোর সাথে যারা ইনভলভ থাকে তো তাদেরকে আর কি কন্ট্রোল করা। তো আমরা তারা হয়তো বা তাদের এই কাজগুলোর মাধ্যমে অনেক সময় সোসাইটিতে তারা অনেক অর্থবিত্ত অর্জন করে তাদের স্ট্যাটাসটা তারা গেইন করতে চায়। কিন্তু আমাদের যে সোশ্যাল স্ট্রাটিফিকেশন সেটার মাধ্যমে যদি আমরা শ্রেণীবিন্যস্ত করি বা আমাদের যে স্ট্যাটাস গুলো নির্ধারণ করি তাহলে সেক্ষেত্রে তারা সেখানে যে হায়ার স্ট্যাটাস সেটা তারা পায় না বা তাদের কাজের কারণে তারা লোয়ার লেভেলের অফ স্ট্যাটাস পায়। তো এটার মাধ্যমে তাদেরকে কন্ট্রোল করা সম্ভব হয়। তো আমরা যেমন আমরা যারা চুরি ডাকাতি বা মাদকের সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু সবাই ঘৃণা করি। তো এই ঘৃণা করার কারণ হচ্ছে যে তাদের যে স্ট্যাটাসটা সেটা লোয়ার লেভেলের। তো আমরা মনে করি এই কাজগুলো যারা করে তারা খারাপ। তো এটার ফলে যখন এই সোসাইটিতে তাদের স্ট্যাটাস নির্ধারিত হয় তখন তারা হয়তোবা এই কাজগুলো থেকে বেরিয়ে এসে তারা ভালো কাজের দিকে ধাবিত হয় এবং তারা অন্য স্ট্যাটাস অর্জন করার চেষ্টা করে। এটার মাধ্যমে তাদেরকে কন্ট্রোল করা সম্ভব হয়, এটাই আর কি। তো আর কারো কিছু স্যার স্যার ক্যারেক্টারিস্টিক স্যার সিনাকশনে একটা কথা ছিল, ওটা কি স্যার? ক্যারেক্টারিস্টিক্স এর সিনাকশন কানেকশন মানে অনুমোদিত রুলস যেগুলো আমাদের সোসাইটিতে বিভিন্ন যে রুলস গুলো বা আমাদের কি কাজগুলো করতে হবে সেটা যে অনুমোদিত যেগুলো সেটা হচ্ছে স্যানেকশন। স্যার ক্যারেক্টারিস্টিক্স এ কানেক্টেড উইথ আদার সিস্টেম, স্যার এটা কি যেন বলছিলেন স্যার, ওটা মিস্টেক করছি, একটু বলুন। হ্যাঁ, কানেক্টেড উইথ আদার সিস্টেম। তো আমাদের যে সোশ্যাল স্ট্রাটিফিকেশন একটা নেচার অফ মানে ইট ইজ সোশ্যাল ইন নেচার এই ক্যারেক্টারিস্টিক্সটা ছিল। তো এটা আমাদের যে সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা সেটা সোসাইটির যে অন্যান্য যে সিস্টেম গুলো আছে যেমন আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, তারপর হচ্ছে রিলিজিয়াস, ইকোনমিক, এডুকেশন এন্ড আদার ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর দ্বারা প্রভাবিত হয় বা সেগুলোর সাথেও এটা ওতপ্রোত ভাবে জড়িত বা একটা কানেক্টেড, এটা আর কি। মানে বিভিন্ন সিস্টেম যেগুলো আছে অন্যান্য সিস্টেম সেগুলোর সাথে সোশ্যাল স্ট্রাটিফিকেশন বিভিন্নভাবে প্রভাবিত হয়ে থাকে। তো এটা স্যার স্যার আরেকটা কোশ্চেন ছিল, ইচ হ্যাঁ বলো। স্টেট হ্যাজ এ স্টেট, ওই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? ওই যে প্রকারভেদ, টাইপস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশনে স্টেট বলে একটা কথা ছিল, ওটা লাস্ট হ্যাঁ লাইনটা। স্টেট, হ্যাঁ স্টেট, যে স্টেট আছে প্রত্যেকটা যে স্টেট সিস্টেমে যে সোশ্যাল স্ট্রাটিফিকেশন সেটা ঘটতে হলে অবশ্যই একটা স্টেটে বা কান্ট্রিতে। স্টেট হচ্ছে যে কান্ট্রি আর স্টেট হচ্ছে যে স্ট্রাটিফিকেশনের একটা টাইপস যেটা হয়ে থাকে। তো এটা ঘটতে হলে অবশ্যই যে কোনো একটা কান্ট্রির ক্ষেত্রে এই শ্রেণীবিন্যাসটা হয়ে থাকে বা সোশ্যাল স্ট্রাটিফিকেশন, এটাই। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। টাইপস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন এর কাস্ট এবং স্টেটের মধ্যে পার্থক্যটা কি? কাস্ট এবং স্টেট যেটা আর কি, তো কাস্ট
সিস্টেমটা মূলত আমাদের যে জন্মসূত্রে হয়ে থাকে এবং যেটা আমরা বংশ পরম্পরায় পেয়ে থাকি, বা আমাদের যে পূর্বপুরুষ তারা যেটা আর কি, যে কাস্ট মানে কাস্টের যে শ্রেণী বিভাগে ছিল, তাদের যে পরের যে উত্তরসূরি তারাও সেই শ্রেণী বিভাগটা পেয়ে থাকে বা সেই স্ট্যাটাসটা পেয়ে থাকে। এবং স্টেটের ক্ষেত্রে এক্ষেত্রেও যে তারা জন্মসূত্রে পায়, কিন্তু তাদের যে বিভিন্ন কাজের মাধ্যমে বা অন্যান্য যে বিষয়গুলো আছে, তো সেগুলোর মাধ্যমে তারা সেখান থেকে বেরিয়ে এসে তো তাদের যে যেটা আর কি শ্রেণীবিন্যাস, সেটা অন্যান্য গ্রুপে তারা যেতে পারে। কিন্তু কাস্টের ক্ষেত্রে তাদেরটা অনেকটা রিজিড, তাদের যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদেরকে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। তো এটাই আর কি। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এ লাইফ চান্সে বললেন স্যার, ইনফ্যান্ট তারপর লঞ্জিভিটি, এগুলো কি স্যার একটু আরেকবার বুঝুন। হ্যাঁ হ্যাঁ, লাইফ সায়েন্সেস যেটা আর কি, তো এটা ছিল তোমাদের ক্যারেক্টারিস্টিক্স, ইট ইজ কনসিকুয়েন্স। তো লাইফ সায়েন্সেস, তো এক্ষেত্রে যে আমাদের ইনফ্যান্ট মর্টালিটি যেটা বলে যে আমাদের শিশু মৃত্যুর হার যেটা, তো সেটা যদি আমাদের সোসাইটিতে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যে লাইফ সায়েন্স সেটা কমে যায়। তারপর হচ্ছে লংজিভিটি, আমাদের যে গড় আয়ু সেটা যদি কম থাকে একটা সোসাইটির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের লাইফ সায়েন্স অবশ্যই কম থাকে। তাছাড়া ফিজিক্যাল মেন্টাল ইলনেস বা অন্যান্য যে ম্যারিটাল কনফ্লিক্ট, সেপারেশন, ডিভোর্স, এগুলো যদি একটা সোসাইটিতে অতিমাত্রায় বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যে লাইফ চান্স বা বেঁচে থাকার যে চান্সটা সেটা অনেকটা কমে যায়। তো এটার মাধ্যমে আমাদের সোশ্যাল স্ট্রাটিফিকেশন প্রভাবিত হয়ে থাকে। আর লাইফ স্টাইলটা হচ্ছে যে আমাদের যে অর্থ সম্পদ বা অর্থবিত্ত যেগুলো আছে সেটার উপর ভিত্তি করে আমরা কে কি ধরনের লাইফ প্যাটার্নটা লিড করি, সেটা হচ্ছে লাইফ স্টাইল। তো এটাই আর কি। স্যার হ্যাঁ বলো। স্যার ডিটারমিনেন্টস অফ স্ট্রাটিফিকেশন এই অংশে একটা টপিক ছিল, মানে অংশ ছিল, এটা হচ্ছে পাওয়ার। মানে পাওয়ারটা বলতে কি ইন্ডিভিজুয়াল পাওয়ার এবং পলিটিক্যাল পাওয়ার, দুইটা কি বোঝায়? পাওয়ার বলতে আমাদের যে যে কোনো ধরনের পাওয়ার যেগুলো আমরা হোল্ড করি সেটা আমাদের ইন্ডিভিজুয়ালি হতে পারে, আমাদের মানে গ্রুপ ওয়াইজও হতে পারে, বা আমরা যে কোনো ভাবে যে পাওয়ারটা বা একটা সোসাইটিতে যারা বসবাস করছে তারা কি ধরনের পাওয়ারটা কে হোল্ড করে, তো সেটা আমরা যখন শ্রেণী বিন্যস্ত করব তখন আমরা গ্রুপ ওয়াইজও শ্রেণী বিন্যস্ত করতে পারি, বা ইন্ডিভিজুয়ালের যে পাওয়ার সেটাও আমরা শ্রেণী বিন্যস্ত করতে পারি। এটা স্যার অ্যাসক্রাইবড স্ট্যাটাস এটা কি? অ্যাসক্রাইবড স্ট্যাটাস যেটা হচ্ছে যে আমরা বংশ পরম্পরায় বা জন্মসূত্রে পেয়ে থাকি। তো তোমরা যদি দেখো আমাদের যে বাংলাদেশে যেমন প্রাইম মিনিস্টার আছে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো তার পিতার থেকে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেখান থেকে তিনি একটা স্ট্যাটাস পেয়েছেন যে তিনি বঙ্গবন্ধুর কন্যা। তারপর যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এবং তার যে সন্তান যারা আছে তারাও যে যে স্ট্যাটাসটা মানে তাদের যে বংশ সূত্রে যে জন্মসূত্রে পেল, এটা হচ্ছে অ্যাসক্রাইব। এবং আমরা যদি আমাদের সোসাইটিতে আমাদের পিতামাতার যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। তো এটা যে বংশ পরম্পরায় যে স্ট্যাটাসটা আমরা গেইন করি সেটা হচ্ছে অ্যাসক্রাইব। আর অ্যাসিভটা হচ্ছে যে যখন আমরা নিজস্ব প্রচেষ্টায় যে যেটা আমরা অর্জন করি স্ট্যাটাসটা। অনেকে আমরা হয়তো বা লোয়ার লেভেল অফ যে ফ্যামিলি সেখানে জন্মগ্রহণ করি, কিন্তু আমাদের কাজের মাধ্যমে আমরা হায়ার লেভেলে চলে যেতে পারি। তো এটার যে প্রক্রিয়া সেটা হচ্ছে অ্যাসিভড, আর বংশ পরম্পরায় সেটা হচ্ছে অ্যাসক্রাইবড। ওকে, আর কারো কিছু? ওকে, তোমাদের যদি আর না বলার থাকে, আমার 10টা থেকে আরেকটা ক্লাস আছে তো তোমাদের সাথে, তাহলে আজকে এই পর্যন্তই। তো নেক্সট স্যার ক্লাসে আবার। ফাংশনের 2 নাম্বার পয়েন্টে বলেন এলিট গ্রুপ মানে কি? কোনটা আরেকটু বলো রাদিফা, স্যার আরেকটু বলো। ফাংশনের 2 নাম্বার পয়েন্ট এলিট গ্রুপ একটু ফাংশনের বলেন। 2 নাম্বার পয়েন্ট এনকারেজেস সার্কুলেশন অফ এলিট, অর্থাৎ এলিট শ্রেণী, উচ্চবিত্ত যে শ্রেণী, তো সেটা আর কি তার যে সার্কুলেশন। তো আমরা প্রত্যেকটা সোসাইটিতে যারা বসবাস করি সেখানে যে নির্ধারণ করা থাকে যে কেউ উচ্চ স্ট্যাটাস বা হায়ার লেভেলের যে গ্রুপ, সেখানে তারা বসবাস করার ফলে তারা বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা সেটা পেয়ে থাকে। তো যখনই হায়ার গ্রুপের পিপল বেশি সুবিধা পায় তখনই মানুষ কিন্তু চেষ্টা করে যে সেই গ্রুপে
যাওয়ার বা সে হায়ার লেভেলের যে স্ট্যাটাস গেইন করা, তো এটার ফলে আমাদের যে এলিট শ্রেণী সেটার উদ্ভব হয় এবং এটা পাওয়ার জন্য মানুষ সর্বাত্মক চেষ্টা করে। তো এটার ফলে আমাদের যে এলিট গ্রুপ সেটা গড়ে ওঠে, যেটা সোশ্যাল স্ট্রাটিফিকেশনের মাধ্যমে অনেকটা সহায়তা করে বা সেটার মাধ্যমে আমাদের সোসাইটিতে নির্ধারিত হয়ে থাকে। তো এটাই স্যার, প্রপার্টি আর ওয়েলথের মধ্যে স্যার কি কোনো পার্থক্য আছে? জি স্যার কোনটা? প্রপার্টি? আর হ্যাঁ, ওয়েলথ। প্রপার্টি এবং ওয়েলথ হচ্ছে সম্পদ। তো সম্পদ এবং প্রপার্টি হচ্ছে যে ওয়েলথের মানে পার্ট আর কি। তো প্রপার্টির কাছাকাছি একই ধরনের, কিন্তু মানে প্রপার্টির সাথে আরো কিছু বিষয় জড়িত হয়ে আমাদের যে ওয়েলথটা সেটা আমরা নির্ধারণ করি, বা ওয়েলথটাকে মানে আমরা যে ভাগ করি বিভিন্ন ভাবে, যে ওনারশিপ অফ ল্যান্ড বা বিভিন্ন ধরনের প্রপার্টি যেগুলো আছে সেগুলো সমন্বিত রূপ আর কি আমাদের ওয়েলথ। ওয়েলথের প্রপার্টির এগ্রিগেশন ফর্ম হচ্ছে ওয়েলথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর কি, যে মানে প্রপার্টিটা একটু শর্ট কিন্তু মানে ওয়েলথটা আরো একটু বৃহৎ, যেটা আর কি এটা। বুঝছি। ওকে, ঠিক আছে, তোমরা তাহলে ভালো থেকো। তোমাদের সাথে নেক্সট উইকে আবার কথা হবে বা আবার ক্লাস নিব। তো আজকে এই পর্যন্তই।